6 মাস 1 বছর 2 বছরে যে হয়ে যাবো ব্যাপারটা এমন না। আমারও প্রচুর পরিমাণে জড়তা আছে, আমিও চেষ্টা করতেছি আমার জায়গা থেকে ইমপ্রুভ করার জন্য। তো যেই জ্ঞানগুলো দিতেছি এটা শুধু আপনারে বলার জন্য না, আমি নিজেরও বলতেছি যে সৈকত, তোর কিন্তু এগুলা করতে হবে যদি বেটার কিছু করতে চাস। হ্যাঁ, ধরেন একই সেশনে একই টাইমে 5 বন্ধু জাপানে আসছে। 5 বছর পরে এদের দিকে তাকাইলে এর মধ্যে দুই একজন দেখা গেল শুরুতেই যেই স্যালারি পাইতো, হয়তোবা 1 লাখ অথবা 1.5 লাখ টাকা পার্ট টাইম জব কইরা ফুল টাইম জবে যাওয়ার পরেও হয়তোবা সামান্য একটু বাড়ছে, 2 লাখ থেকে 2 লাখ 20, 2 লাখ 50। এবং এর মধ্যেও একটা পার্সেন্টেজ দেখা যায় যারা 4-5 বছর পরে এদের ডাবল প্রায় 4 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা ইনকাম করতেছে। এখন একই সেশনে আইসা একই স্কুলে পড়াশোনা কইরা 5 বছর পরে অনেকে 2 লাখ টাকা স্যালারি পাইতেছে, অনেকে 4 লাখ, অনেকে 5 লাখ 6 লাখ, আরো বেশি হইতে পারে। তো এদের মধ্যে যে বিশাল একটা বিস্তর পার্থক্য, এই পার্থক্যটা আসলে কেন? এই পার্থক্যটা মূলত তিনটা কারণে: ভাষা, স্ট্র্যাটেজি এবং মাইন্ডসেট। তো আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনার সাথে 5টা জিনিস শেয়ার করব, যেই 5টা জিনিস যদি আপনি আসলে একটু আগে থেকে মাথায় রাখেন বা এগুলোর ব্যাপারে একটু সচেতন থাকেন, লং টাইমে দেখবেন যে আপনি বিশাল লেভেলের বেনিফিট পাইতেছেন। চলেন শুরু করা যাক। 1 নাম্বারের ব্যাপারটা হলো চিরাচরিত সত্য ব্যাপার, ভাষা। এইটা মনে হয় আমি একটা শর্টসও যদি 30 সেকেন্ডের বানাইছি, এর মধ্যে হয়তো ভাষার ব্যাপারটা চলে আসছে। হ্যাঁ, তো আগের ভিডিওগুলোয় বলছি যে ভাই, আপনার মিনিমাম যদি ফুল টাইম জবে যাইতে চান অথবা বেটার কিছু করতে চান, আপনার মিনিমাম N2 লেভেল থাকা দরকার। হ্যাঁ, এই জায়গায় এখন আরেকটু ডিটেলসে বলি। অনেকে আছে N2 সার্টিফিকেট আছে বা N2 কোনো না কোনোভাবে তুলে ফেলাইছে, যেমন চুগোকু জিন্ন ওকাগেদে, হ্যাঁ, অথবা লাক ফেভার করছে, কোনো না কোনোভাবে হয়ে গেছে, অথবা পড়াশোনা করেই পাশ করছে, কিন্তু এ আসলে বিজনেস লেভেলের যে কনভারসেশন এটা করতে পারে না। আপনি যখন ফুল টাইম একটা জবে যাবেন, এই যে কিন্তু মিটিং সেটিং বংচং বহুত কিছু আছে, বা কাস্টমার কেয়ার প্রধান যেহেতু জাপান দেশ, তো কাস্টমারের সাথে কমিউনিকেশনের যে স্কিল যেটা আছে এইটাও কিন্তু আপনার তুখো লেভেলের থাকতে হবে। হ্যাঁ, তো যে প্রমোশন, স্যালারি বাড়া, কাস্টমারের সাথে ভালো সম্পর্ক, মিটিংয়ে আপনার প্রেজেন্টেশন দেওয়া, সব জায়গায় কিন্তু আপনার ভাষাগত দক্ষতা ভালো থাকা দরকার। আর এগুলোর জন্য প্রথমে আপনি N2 সার্টিফিকেটটা তুলেন। হ্যাঁ, এরপরে যদি মনে হয় যে না, এই লেভেল অনুযায়ী আপনার স্পিকিং এর অথবা বিজনেস ক্যাটাগরি যে স্পিকিং এটার অদক্ষতা আছে বা অপূর্ণতা আছে, ওই জায়গাগুলো যত দ্রুত সম্ভব ব্যাকআপ দেওয়া উচিত। তাইলে দেখবেন যে লং টাইম রানে আপনি অনেক অনেক আগায় গেছেন। 2025 সালের ডাটা যদি বলি, পার্ট টাইম জবে এলাকা ভিত্তিক 900 থেকে 1200 1300 টাকাও হয়। হ্যাঁ, দিনের স্যালারি এটা এক এক এলাকা ভিত্তিক এক এক রকম। ফুল টাইম জব যারা বেসিক কাজকর্ম করতেছে 1,80,000 90,000 থেকে 2,40,000 2,50,000 3 লাখ পর্যন্ত যায়। কিন্তু আইটি সেক্টরে যারা আছে বা স্পেশাল স্কিল্ড ওয়ার্কার যারা আছে, যাদের মধ্যে স্পেশাল কিছু আছে, হ্যাঁ, বা লিডার টাইপের, এরা কিন্তু দেখা যায় মোটামুটি 3-4 বছরের মধ্যে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা এগুলো ছাড়া যাইতেছে। হ্যাঁ, ওভারটেক করে যাইতেছে। এর পিছনে কারণ কি? এক ধরেন বুঝানোর জন্য যে আমার সার্টিফিকেট আছে, হ্যাঁ, N2, মিনিমাম N2 ইচি থাকলে খুবই ভালো। 2 নাম্বার ব্যাপার হলো আপনার স্পিকিং লেভেল যতটা সম্ভব আপনি নেটিভদের মতো করার চেষ্টা করেন। এখন এই যে 6 মাস 1 বছর 2 বছরে যে হয়ে যাবো ব্যাপারটা এমন না, আমারও প্রচুর পরিমাণে জড়তা আছে, আমিও চেষ্টা করতেছি আমার জায়গা থেকে ইমপ্রুভ করার জন্য। তো যেই জ্ঞানগুলো দিতেছি এটা শুধু আপনারে বলার জন্য না, আমি নিজেরও বলতেছি যে সৈকত, তোর কিন্তু এগুলো করতে হবে যদি বেটার কিছু করতে চাস। হ্যাঁ, তো এক হলো N2 সার্টিফিকেট, 2 হলো স্পিকিং এ আপনার দক্ষতা। 3 নাম্বার ব্যাপারটা আপনি খেয়াল রাখতে পারেন, যেহেতু আইটি সেক্টরেরও বেশ ইমপ্রুভমেন্ট, তো আইটি রিলেটেড যে কাজবাজগুলো আছে, যেমন আপনার কম্পিউটার একটু স্কিল, একটু কম্পিউটার ব্রাউজ করা, হ্যাঁ, বেসিক যে জিনিসপত্র আছে বা এআই টুলস কয়েকটা একটু ঘাটাঘাটি করা, বা যেই কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানিতে যদি কোনো এআই টুলস অথবা কোনো ধরনের অটোমেশন রিলেটেড কাজবাজ হয়, ওটা কি হইতাছে না হইতাছে যাতে আপনি জিনিসটা সহজে বুঝতে পারেন। এর কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার আগে থেকে আপনি কাজকর্ম করছেন বা এই ব্যাপারে জানাশোনা আছে এমন কিন্তু নলেজ থাকা দরকার। জাপানে কিন্তু 1 নাম্বার তাহলে ব্যাপারটা কি দাঁড়িয়ে আছে, যে ভাষাগত দক্ষতা যদি থাকে তাহলে কিন্তু আপনি আপনার কাজের জায়গায় যেই জায়গায় আছেন না কেন, আপনি কিন্তু খুব দ্রুত ওই জায়গা থেকে ইমপ্রুভ করতে পারবেন, মূলত স্যালারি। এইবার আসি 2 নাম্বার ব্যাপারে। 2 নাম্বার ব্যাপার হলো স্পেশাল স্কিল। হ্যাঁ, আপনার দক্ষতা থাকলেই হবে না, আপনার এর সাথে থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে যাদের আইটি, প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং, ট্রেডিং, এক্সপোর্ট ইম্পোর্ট, বিজনেস অ্যানালাইসিস এইসব ব্যাপারে যাদের দক্ষতা আছে, এরা কিন্তু হিউম্যানিটিস অথবা ইঞ্জিনিয়ারিং ভিসা ক্যাটাগরিতে ঢুকতে পারে। আমি ধরে নিতেছি আপনার যে কোনো একটা স্কিল আছে, তো যখন ওই স্কিল থাকবো, একটা সার্টিফিকেট থাকবো, বাস্তবসম্মত অভিজ্ঞতা থাকবো এবং আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো থাকবো, দেখা যাবে আপনি জাপানে আসার পরে 3-4 বছরের মধ্যে 3-4-5 লাখ টাকা এটা ওভারকাম করা আমার মনে হয় না যে খুব একটা কঠিন। ধরেন আপনি আইটি রিলেটেড করছেন অথবা প্রোগ্রামিং করছেন, এখন আপনার একটা কোড লিখতে দিল অথবা কোড আপনার এটা রিসার্চ করার জন্য দিল, আপনি জিনিসটা পারলেন না, অথবা আপনি বিজনেস অ্যানালাইসিস নিয়ে কাজ করছেন, আপনার একটা ডাটা দিল যে সৈকত তুমি জিনিসটা একটু রিসার্চ করে দাও, এই জিনিসটা একটু সুন্দর করে গুছায় দাও। এখন আমি যদি জিনিসটা না পারি, কোম্পানি কেন আমার শুধু শুধু স্যালারি দিব? তাহলে এই যে যেই ব্যাপারটা বলতে চাইতাছি যে আপনার
সার্টিফিকেটটা দরকার, সার্টিফিকেটের সাথে বাস্তবসম্মত জ্ঞান দরকার, এবং এর সাথে ভাষাটাও দরকার। তাইলে কিন্তু দেখা গেলো 4-5 বছরের মধ্যে মোটামুটি 4-5 লাখ টাকা এটা ওভার করা আমার মনে হয় সম্ভব। আমি আমার জায়গা থেকে বিশ্বাস করতেছি, বাকিটা ভগবান জানে। যদি এটা না করতে পারি, এটা আমার ক্ষেত্র, তাহলে এটা ধরে নিতে হইব যে না, আমি যেই প্ল্যান পরিকল্পনা করতেছিলাম বাস্তবতার সাথে এটার অনেক পরিমাণে মিল আছে, অথবা ইমপ্রুভ করার হিউজ পরিমাণে জায়গা আছে। হ্যাঁ, তো যখন আমি আমার প্রত্যাশিত রেজাল্ট পাইতাছি, তখন সিস্টেমরে দায় দিয়া লাভ নাই। প্রথমে আসলে নিজেরে দোষ দেওয়া উচিত যে আসলে যে এটার এই প্রসেস যেটা আছে, আমি কি সঠিকভাবে পথটা অগ্রসর হয়েছি কিনা। ওকে, পরবর্তী 3 নাম্বার ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ, ভিসা স্ট্যাটাস সঠিকভাবে আপগ্রেড করা। যেমন আমি ধরে নিতেছি আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন, স্টুডেন্ট বিষয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আসেন 2 বছর বাংলাদেশ থেকে যদি অনার্স কমপ্লিট করা থাকে, তাহলে কিন্তু আপনি ফুল টাইম জবে যাওয়ার সুযোগ পাইতেছেন। এবং যারা ইন্টার পাস করার পরে আসতেছে, এদের কিন্তু 2 বছর একটা ডিপ্লোমা কোর্স করা লাগে। এই ক্ষেত্রে প্রথমে আপনার ভিসা ক্যাটাগরি, প্রথমে কিন্তু আপনার ভিসা ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা। এরপরে চাইলে কিন্তু আপনি স্পেশাল স্কিলড ওয়ার্কার এই ভিসা ক্যাটাগরিতেও যেতে পারেন, অথবা অথবা ইঞ্জিনিয়ারিং বা হিউম্যানিটিস এই ভিসা ক্যাটাগরিতে কিন্তু আপনি পরিবর্তন হইতে পারেন। তো কোম্পানিতে ফুল টাইম জব করার পরে 3 বছর পরে কিন্তু এখন পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায়। এর পরবর্তীতে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স এই ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে পারেন 3 বছরের পরে। তো সব যদি ঠিকঠাক থাকে, আপনার ভিসা ক্যাটাগরি কিন্তু 3টা হইতে পারে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য স্টুডেন্ট ভিসা, এর পরবর্তীতে আপনি আরও কোনো ডিপ্লোমা কোর্স করেন, এটা আপনার স্টুডেন্ট ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে আছে। এর পরবর্তীতে আপনি এসএসডাব্লিউ, হ্যাঁ তকুতেই, হ্যাঁ এই ভিসা ক্যাটাগরিতে যেতে পারেন। তবে ইঞ্জিনিয়ার অথবা হিউম্যানিটিস এই ভিসা ক্যাটাগরিতে যাওয়া বেটার। এর পরবর্তীতে প্ল্যান কি, যে মিনিমাম 3 বছর কোম্পানিতে কাজ করার পর ওদের যে রিকোয়ারমেন্ট আছে সকল ডকুমেন্ট রেডি করে পিআর এর জন্য অ্যাপ্লাই করা। হ্যাঁ, যারা শুধু একটা জবেই অথবা পার্ট টাইম জবের মন মানসিকতা নিয়ে পইরা না থাকা, এরা ভিসা আপগ্রেড করার চিন্তা করে এবং আপগ্রেড করে। যারা ভিসা আপগ্রেড করে নাই, হয়তো বা 10 বছর আছে, ইঞ্জিনিয়ার অথবা স্পেশাল স্কিল ওয়ার্কার অথবা হিউম্যানিটিস যে কোনো একটা ভিসা ক্যাটাগরির মধ্যে পড়ে আছে, এদের থেকে যারা পর্যায়ক্রমে 3টা ধাপ অবলম্বন করে পিআর পাইছে, এদের গ্রোথ কিন্তু সব থেকে বেশি। যার কারণে সঠিক সময় আপনার সঠিক ভিসা ক্যাটাগরিতে পরিবর্তন হওয়াটাও কিন্তু খুবই জরুরি। এইবার আসে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, সেটা হলো নেটওয়ার্কিং। আপনি কাদের সাথে চলাফেরা করতেছেন, কাদের সাথে আপনি আড্ডা মারতেছেন, কাদের সাথে কাজকর্ম করতেছেন। বাংলাদেশে যে, জাপানে বাংলাদেশি যেই কমিউনিটি আছে, এটায় 2টা গ্রুপ আছে। গ্রুপ এ হইলো এরা পার্ট টাইম জব নিয়ে আলাপ আলোচনা করে, বাসায় কবে যাইবো এটা নিয়ে আলোচনা করে, কে কি ফোন কিনলো এটা নিয়ে আলোচনা করে, হ্যাঁ গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আলোচনা করে। আবার গ্রুপ বি যেটা, এটা ধরেন জবের ইনফরমেশন এগুলো নিয়ে ডিসকাস করতেছে, বিজনেস নিয়ে ডিসকাস করতেছে, ইনভেস্ট নিয়ে আলোচনা করতেছে, হেলথ নিয়ে কথা বলতেছে। তো গ্রুপ এর থেকে গ্রুপ বি এরা লং টাইম রানে মিনিমাম 100 থেকে 200 এমনকি 500% আগায় থাকে। কারণ আপনি পার্ট টাইম জব করবেন কয়দিন, এই যে অন্য নিয়ে গসিপ করে এগুলা কইলে আপনার বেনিফিটটা কি। হ্যাঁ, মূলত লং টাইম যারা প্ল্যান করতেছে বা যারা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতেছে বা বিজনেস নিয়ে প্ল্যান করতেছে, জাপান যেহেতু লং টাইম থাকতে চাইতেছে, এই জায়গায় কিন্তু ইনভেস্টের ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোথায় ইনভেস্ট করলে ভালো হইব, কোন জায়গায় কত প্রফিট, রিস্ক কেমন, এই ব্যাপারগুলো নিয়ে যারা আলোচনা করে, এরা কিন্তু ওই যে অন্য নিয়ে গসিপ করে এদের তুলনায় অনেক ভালো, এটা কিন্তু আপনিও বুঝেন। তো আপনার অবশ্যই অবশ্যই এই জিনিসটা চুজ করা উচিত যে অলওয়েজ গ্রুপ এ অ্যাভয়েড করা উচিত, অলওয়েজ গ্রুপ এ অ্যাভয়েড করা উচিত এবং গ্রুপ বি এর সাথে সংযুক্ত হওয়া উচিত। আপনার যদি মনে হয় যে ভাই আপনি গ্রুপ বি পাইতেছে না, না পাইলে কোনো সমস্যা নাই, একা একা থাকেন, নিজের জায়গা থেকে স্কিল ইমপ্রুভ করেন, নিজের জায়গা থেকে যখন আপনি দেখবেন যে বিভিন্ন জিনিসে আপনি নলেজ গ্যাদার করতেছেন, এমনি এমনি লোকজন বা ওই ক্যাটাগরির যে লোকজন আছে আপনার কাছে এমনিই চলে আসবো। তো আমার বিনীত বিনীত অনুরোধ থাকবে যে আপনি যদি কাউরে না পান তাহলে একাই চলেন, তবে এই ক্যাটাগরির গ্রুপের সাথে আপনি লং টাইম সময় দিয়ে না। কে যেন বলছিল না যে তুমি যে 5 জন লোকের সাথে ঘুরতেছো বা সময় কাটাইতেছো, ষষ্ঠ ব্যক্তিটা তুমি, 6 নাম্বার ব্যক্তিটা তুমি। তাইলে আমি যাদের সাথে গসিপ টসিপ করতেছি এখন যদি আপাতত নাও করি, হয়তো বা কয়েকদিন পরে শঙ্কদোষে লোহা ভাসে, সেম অবস্থা আমার, চুদলিং পং। 5 নাম্বার যে ব্যাপারটা, এই ব্যাপারটা সব থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ, ফিনান্সিয়াল ডিসিপ্লিন এবং ইনভেস্টমেন্ট মাইন্ডসেট। অনেকেই আছে, ধরেন আমার কথাই যদি বলি, যে প্রথম ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পরে আমি যে অ্যামাউন্ট পাইছি, আমি চাইলে কিন্তু প্রত্যেক মাসে 10,000 15,000 20,000 করে সেভ করতে পারতাম। কিন্তু তখন দেখা গেল বাংলাদেশে বসে আমি একটাও জব করি না। এখন এই যে যখন একটা জব থেকে আমার 1.5 লাখ 2 লাখ টাকা আসতেছে, আমার তো মাথাই নষ্ট। অধিকাংশ পোলাপানের কিন্তু সেম অবস্থায়। তো এই জিনিসটার ক্ষেত্রে আপনার সচেতন থাকা উচিত। অনেকে দেখা যাইতেছে যে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনকাম করার পরেও এ হয়তো বা মাসের 20 তারিখের পরে বন্ধুর কাছে বলতেছে, বন্ধু চোদ্দ অনেকাই গারুন দেশ গা ওখানে গা নাই, চোদ্দ কাশিতে কুড়েরু। হ্যাঁ, এই ভংচং দেওয়া লাভ নাই যে শেষের 10 দিন 15 দিন আপনি বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে অথবা ক্রেডিট কার্ড আবেদন করলেই পাইতেছেন, আপনি কোনো না কোনো ক্রেডিট কার্ড দিয়ে চলতেছেন। এইটা যত দ্রুত আপনি অ্যাভয়েড করা শিখবেন বা এটা ম্যানেজ করা শিখবেন, দেখবেন যে লাইফ তত বেটার হইতেছে। আবার অনেকে দেখা যাইতেছে যে না, ও 1,20,000 বা 1.5 লাখ টাকা পাইতেছে, এরপরেও ও 30 40 50 হাজার বা একটা অ্যামাউন্টও সেভ করতেছে। হ্যাঁ, একই তো ঋণ থাকতেছে না, দ্বিতীয়ত সেভ করতেছে। তো এই যে সেভিংসের যে মনোভাব,
আপনি কত টাকা সেভ করতেছেন এইটা বড় ব্যাপার না, আপনি প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট সেভ করতেছেন এইটাই বড় ব্যাপার। এটা একটা হ্যাবিটের ব্যাপার। আমি এই পর্যন্ত যত বই বা যত পডকাস্ট বা যত জিনিসপত্র শিখছি যে প্রত্যেক মাসে ভাই আমার তো 1.5 লাখ কইরা জমা করতে হইব, প্রত্যেক মাসে তো আমার 50,000 করে জমা না করলে আমি কি সেভ করি ভাই? এইসব বংচং দিয়ে লাভ নাই। আপনার জায়গা থেকে যদি মনে হয় যে না আমি 5,000 টাকা পাঠাচ্ছি, 5,000 এনাফ, 2,000 পাঠাচ্ছি, 2,000 এনাফ, প্রথমে আপনি হ্যাবিটটা তৈরি যদি হয়ে যায় দেখবেন যে আস্তে ধীরে আপনার এই অ্যামাউন্টটাও এটা বাড়ানো সম্ভব, বা আস্তে ধীরে জিনিসটা বাইরে যাইব। তো প্রথমে জিনিসটা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে যে কিভাবে ইনভেস্ট করব, কিভাবে সেভ করব। আবার এর জন্য আরেকটা জিনিস ফলো করতে পারেন যে আপনি আহ, বিভিন্ন ক্যালকুলেটর আছে বা বিভিন্ন অ্যাপস আছে যেখানে প্রত্যেক মাসের ইনকাম এবং খরচের একটা হিসাব, হ্যাঁ, যদি আপনার মনে হয় যে ভাই 2 লাখ যে পাই আমি কই কই খরচ করে আমি জানি না, হ্যাঁ, তো বিভিন্ন অ্যাপস আছে যে জায়গায় মান্থলি আপনি কত ইনকাম হলো কত খরচ হলো এটা আপনি খরচ রাখতে পারেন। ধরেন আপনি কোম্পানি থেকে কিছু কিনলেন, আপনি নোট করে রাখলেন, হ্যাঁ, যে ফুড বাবদ গেছে 1,500 টাকা, বা সুপার শপে গেলেন স্ন্যাক্স বাবদ গেছে 300 টাকা, হ্যাঁ, হাবি জাবি যেসব খরচ খরচ হইতেছে আপনি লেখা রাখেন, তখন দেখবেন যে 1 মাসের 2 মাসের হিসাব যখন দেখবেন তখন আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন খাতে আপনার সব থেকে বেশি খরচ হইতেছে। এখন এমন কোনো কোনো খাত হয়তো বা বেরোয় যেতে পারে যে জায়গায় আপনার খরচটা দরকার ছিল না, এরপরেও হয়তো বা 10,000, 20,000, 15,000 একটা অ্যামাউন্ট চলে যেতেছে, ওই জিনিসটা আপনি তখন আস্তে ধীরে কাট আউট করলে দেখবেন যে এই যে ইনকাম এবং খরচের যে ব্যালেন্স এটা রাখা কিন্তু সহজ হয়ে যায়। আপনি যখন ভিজিবল দেখতে পাবেন যে কোন জায়গায় কি হইতেছে তখন কিন্তু আপনার কাছে হিসাব করাটা সহজ। হ্যাঁ? তো এত সময় যে 5টা স্তর নিয়ে কথা বললাম: 1, বাস্তবসম্মত ভাষা দক্ষতা; 2, স্পেশাল স্কিল; 3, সঠিক ভিসা স্ট্র্যাটেজি; 4, শক্ত নেটওয়ার্কিং; 5, ফিনান্সিয়াল ডিসিপ্লিন। জাপানিরা যেহেতু কঠোর পরিশ্রমী, জাপানে কিন্তু শুধু কঠোর পরিশ্রম দিয়ে আপনার ইনকাম বাড়বে না, এই জায়গায় কিন্তু আপনার ভ্যালুও প্রোভাইড করতে হবে। তো তো যেই সব স্কিল বা যেই সব জায়গায় আপনার মনে হয় যে ইমপ্রুভ করার জায়গা আছে আপনি খাতার মধ্যে নোট করে ফেলান, ওই জায়গাগুলো ইমপ্রুভ করা শুরু করেন। 5 বছর বা 10 বছর বিশাল লং টাইমের একটা প্ল্যান সেট করেন, এবং নেগেটিভ মানুষজনের কাছ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকেন। এই তো, এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনি যে থেকে বেশ ভালো কিছু ইনফরমেশন পাইছেন। তো আপনার যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। তুমি আসান মিতে করে দেয় আরিগাতো। যা মাতা আইমাসো, বাই বাই।